আমি যখন কোর্ট থেকে ফিরছি আমার পিছিয়ে দেখলাম যে মাইক্রোবাস ফলো করছে আমাকে। তো আমার মধ্যে আশঙ্কা জন্মালো যে এটার ভালো লক্ষণ নয়। আমি আমার ড্রাইভারকে বললাম যে কোনো মতে রাস্তায় থামা যাবে না, যদি কোনো মতে গাড়ি রাস্তায় থামানোর চেষ্টা করে তুমি ওভারটেক করে চলে যাবে, দরকার পড়লে ওই গাড়ির সাথে লাগাই দেবে, কিন্তু তারপরও তুমি রাস্তায় থামবে না। তো আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার সাহসিকতার সাথে সে পুরো রাস্তা চালিয়ে গেল, তার রাস্তায় আমাকে ঠেকানোর চেষ্টা করলো। যেই মুহূর্তে আমি বাসায় পৌঁছে গেলাম তখন আমার মনে এইটুকু সান্ত্বনা কাজ করলো যে বাসা থেকে তো আর গুম করতে পারবে না। তখন আমার বাসায় আমার দারোয়ান আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই আছে। কিছুক্ষণ পর দেখলাম আমার দরজায় জোরে জোরে কর্নার নাড়ছেন। আমি দরজার পিপ হোল দিয়ে দেখলাম 8-10 জন উঁচু শরীর, মানে লম্বা এবং বেশ কয়েকজন উঁচু লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি বুঝে গেলাম যে এরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। আমি দরজার যে চেইনটা আছে সেটা লাগিয়ে হালকা দরজা ওপেন করে বললাম যে আপনারা কারা। তো বলল যে ব্যারিস্টার সাহেব আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি আসেন আমাদের সাথে। আমি বললাম আপনারা কারা, আপনার পরিচয় কি, আমাদের সাথে আসতে হবে, যেতে হবে, চলো। তো আমি বললাম যে দেখেন আমি তো একজন আইনের ছাত্র, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আপনারা যদি আমাকে গ্রেফতার করতে চান প্রথমত আপনাদেরকে পরিচয় দিতে হবে, আপনারা সাদা পোশাকে এসেছেন, আপনারা কারা, এই পরিচয়ের প্রমাণ দেখাতে হবে যে আপনারা এই বাহিনীর লোক। দ্বিতীয়ত আমার জন্য একটি গ্রেফতারের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে, এটা কোর্টের বিধান, আইনের বিধান। আমি এগুলো দেখান কি কেন নিচ্ছেন, ওয়ারেন্ট কোথায়, আপনাদের পরিচয় কি। তো তারা বললো যে আমাদের এইসব কিছুই লাগে না, আসেন। তো আমি দরজা লাগাই দিয়ে ফ্যামিলিকে বললাম যে দেখো ওরা তো নিতে আসছে, কী করা যায়। তো আমি যে বাসায়, তখন আমি ভাড়া বাসায় থাকতাম, আমি ভাড়া বাসার যে তৎকালীন যে মালিক সে একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি তো মিরপুর ডিএইচএস থাকি, তাকে আমি ইন্টারকমে ফোন দিলাম। তো দেখলাম যে সেও খুব ঘাবড়ে গেল, যখন বললাম যে আমাকে নিতে আসছে, কী করেন। সে বললো বাবা কমপ্লেন করা তো উপায় নেই, কিছু করার নেই। তো এই সময় দেখলাম যে তারা খুব জোরে জোরে দরজা, মানে রীতিমতো ভেঙে ফেলে আমাকে কিল দিচ্ছে, জোরে জোরে করেন্ট যাচ্ছে। তো আমি বুঝতে পারলাম যে আসলে এখন এটা রোধ করার কোনো উপায় নেই। যদি আমি দরজা নিজে না খুলি তারা হয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকবে। আমার ঘরে দুটো বাচ্চা শিশু আছে, শিশু মেয়ে ছিল, আমার স্ত্রী আছে, আমার বোন আছে। এদের সামনে যদি তারা আমার সাথে দুর্ব্যবহার করে তাহলে এটা তাদের জন্য খুব খারাপ একটা স্মৃতি হয়ে থাকে। আর আমি মনে করলাম যদি বাসা চলে আসছে এখান থেকে আর যাই করুক গুম করতে পারবে না এত সাক্ষীর সামনে দিয়ে। তো তখন আমি আস্তে করে দরজাটা যেই হালকা খুললাম সাথে সাথে তারা হাত ঢুকিয়ে একজন কলার আর দুইজন দুই হাত থেকে হাঁচকা টান দিয়ে নিয়ে গেল। তখন আমি খালি পায়ে ছিলাম, আমার বাচ্চাদের সবসময় যেমন আমার দুই মেয়ে খুব চঞ্চল ছিল, তারা প্রায় বাইরে খালি পায়ে দূর চলে যেত। তাই বাপদা সবসময় আমি সবসময় তাদেরকে বলতাম খালি পেয়ে যাবো না, আনো জুতা পরে যাও, খালি পেয়ে যাও না জুতো পরে যাও। তো যখন তারা আমাকে বের করে নিচ্ছে তখন আমার ছোট মেয়ে চিৎকার করে বললো বাবা তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ, বাবা তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ। ও তো বুঝতে পারছে না কি হচ্ছে, ও তো বুঝতে পারেনি যে এই ঘুমের শুরু এখানে। তো আমি তো ও কোথাও উত্তর দিয়ে বসে তার টাইম হেঁচে আমাকে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। ওই মেয়ে তখন দৌড়ে আমার সুরাকে আমার জুতাটা নিয়ে পিছু পিছু দৌড়াচ্ছে, বাবা তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ, তুমি খালি পেয়ে বেড়ে যাচ্ছ। তাদের একজন তার হাত থেকে জুতাটা নিয়ে নেয়, নিয়ে আমাকে গাড়িতে ওঠায়, গাড়িতে উঠে চোখ প্রথমে হাত করা পরে তারপর গাড়ি চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা দেখলাম যে চোখ বাঁধার জন্য কাপড় বেঁধে আমার চোখের দিকে যাচ্ছে। তখন আমি বাধা দিলাম যে আমি তো আপনাদের সাথে এখন কোনো রেজিস্ট করছি না, আমি কোঅপারেট করছি, আপনারা চোখ বাঁধার চেষ্টা করছেন কেন। তখন যে অফিসার ছিল সে বলল এটাই আমাদের নিয়ম। তাই আমি আবার বললাম যে আমি তো আইনের ছাত্র, সুপ্রিম কোর্টে আছি, আইনের কোথায় আছে গ্রেফতার করার পর চোখ বাঁধতে, একটু বলবেন প্লিজ। তো যে অফিসার ছিল সে দাঁত কটমটা করে বললো যে দুর্ব্যবহার করতে বাধ্য করবেন না, এমনভাবে বললো তাতে বুঝলাম যে আইন আর আমাকে এখন প্রোটেকশন দিতে পারবে না। আমার চোখ বেঁধে ফেলা হলো। এই ছিল আমার 8 বছরের অন্ধকার জীবনের শুরু। এই 8টি বছর আমাকে যে কক্ষে রাখা হয়েছিল আমি বুঝতে পারিনি বাইরে কি দিন না রাত। এই অন্ধকার ঘরের ভিতরেও তারা বন্দীদেরকে চোখ বেঁধে রাখতো, হাত ধরা করে রাখতো। আমাদেরকে বলা হতো না আমি কোথায় আছি, বলা হতো না এখন কয়টা বাজে, কি দিন তারিখ লোকেশন, কিচ্ছু বলা হতো। প্রথমে আমি মনে করছেন যে এটা মানে সাময়িক, নিশ্চয়ই এটা জাস্ট খানিকের জন্য হচ্ছে। কিছুক্ষণ পর আইন আদালতে আমাকে থানায় দেওয়া হবে, থানা থেকে আদালতে প্রডিউস করা হবে। আপনারা সব নিশ্চয়ই জানেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী 24 ঘন্টার বেশি যদি কোনো আসামিকে আইন শৃঙ্খলা বাহিনী আদালতের আদেশ ছাড়া আটক রাখে সেটা শুধু আইনের লঙ্ঘন নয়, সংবিধানের লঙ্ঘন। এই অধিকারটুকু একজন বাংলাদেশের নাগরিকের বাংলাদেশ সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার।
মৌলিক অধিকার যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি মৃত্যুদণ্ড, এই সংবিধান অনুযায়ী সে 24 ঘন্টা পার হয়ে গেল, একদিন পার হলো, 2 দিন পার হলো, 1 সপ্তাহ হলো, সপ্তাহ গড়িয়ে মাস হলো, মাস গড়িয়ে 3 মাস হয়ে গেল। তখন আমি আর বুঝতে বাকি থাকলো না যে এটা আর স্বাভাবিক বন্দি জীবন নয়। আর বুঝতে বাকি থাকলো না যে আমি স্বাভাবিকভাবে আমাকে গ্রেফতার করা হয়নি। আমি প্রচণ্ড আতঙ্কের সাথে নিজে উপলব্ধি করলাম যে আমি শুনে এসেছি মানুষ গুম হয়, আমি শুনে এসেছি মানুষকে অনির্দিষ্ট আটকে রাখা হয়। আমরা গুয়ান্তানামো বের কথা শুনেছি, বিভিন্ন টেলিভিশন এবং নাটকে, সিনেমাতে দেখেছি যে বন্দীদের সাথে অনেক আচরণ করা হয়। আমি প্রচণ্ড শক অ্যান্ড টেররের সাথে আমি উপলব্ধি করলাম যে আমি এখন সেরকম একটি বন্দির শিকার হয়ে গিয়েছি। আমি নিজেকে সম্পূর্ণ খুবই কষ্ট হচ্ছিল এটা গ্রহণ করে নিতে। প্রথমত হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক আমি, দ্বিতীয়ত হচ্ছে আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি, তৃতীয়ত হচ্ছে আমি একজন যেই মামলা সেই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মামলার আমি একজন নিয়োজিত আইনজীবী, যে মামলা আমি নিজে পরিচালনা করছি, পরিচালনা যারা করছে একজন আমি ছিলাম। এবং যে হাই প্রোফাইল একজন ইন্ডিভিজুয়ালকে তারা ফাঁসির প্রস্তুতি নিচ্ছে, তার একমাত্র পুরুষ সদস্য আমি, বাকি সবাইকে দেশে বাইরে চলে যেতে বাধ্য করেছে। এমন তো হতে পারে না যে সরকার জানে না আমি কে, এমন তো হতে পারে না যে এটা ভুল করে তারা গেছে। ভুল করে হলেও এতদিন তাদের ভুল অবশ্যই ভেঙেছে। আমি চিন্তা করতে পারি না যে তারা আমার সাথে, অর্থাৎ আমি নিজেকে আমি বড় করে বলছি না যে একজন আইনজীবীর সাথে, একজন যুদ্ধবাদ মামলার নির্জীবিত আইনজীবীর সাথে এবং যুদ্ধ মামলার যাকে ফাঁসির প্রস্তুতি দেওয়া হচ্ছে তার ছেলে সন্তানের সাথে, যিনি কিনা সবকিছু দেখছেন। সরকারের নলেজে ছিল যে আমি আমার পিতার মামলা পরিচালনা করছি, সরকারের নলেজে ছিল যে আমার পিতার জেলের সবকিছু আমি দেখছি, আমার সরকারের নলেজে ছিল যে এই মুহূর্তে একমাত্র ছেলে আমি ছিলাম, কারণ আমার আরেক ভাইকে জেল, জুলুম এবং মামলার জন্য দেশ ত্যাগ করতে হয়েছে আরো আগে। সব জানা সত্ত্বেও তারা আমার সাথে এই কাজটা করলো। আমার পিতার কি এখন মামলাটা কিভাবে চলবে? অবশ্যই অন্য সিনিয়র আইনজীবীরা আছেন, কিন্তু আমি তো ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ, আমি তো কোঅর্ডিনেট করছি না। আমার পিতার জেলখানাটা আমি দেখতাম, তার কিছু লাগলে আমি জেল অফিসে যোগাযোগ করতাম, তার যা প্রয়োজন ছিল সেগুলো আমার ব্যবস্থা করতে হতো। আর যদি আল্লাহর সিদ্ধান্তে ওনার হায়াত না থেকে থাকে, যদি এই ফ্যাসিস্টকে ওনাকে শহীদ করিয়ে দেন, তাহলে কোথায় ওনার দাফন হবে, কোথায় ওনার কে ওনার জানাজা করাবে, শেষ সাক্ষাৎ কে যোগাযোগ করবে, কে কোঅর্ডিনেট করবে? এসব প্রশ্ন আমার ভিতরে মাথায় হাজার টন ওজনের পাথর হয়ে আমার চেপে বসছিল। কিন্তু আমি বারবার বলছিলাম হাসবুল্লাহ নি'মাল ওয়াকিল, হাসবুল্লাহ নি'মাল ওয়াকিল। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিচ্ছু হয় না। যা হচ্ছে অবশ্যই আল্লাহর সিদ্ধান্তই হচ্ছে, আল্লাহর সিদ্ধান্তই হবে।